আহা স্যার, কি ঘুম দিচ্ছি নিশ্চিন্তে। বেলা 12টা বাজে আর স্যার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওই হারামজাদা, উঠ। নীরবের কোনো সারা শব্দ নেই। ঘুমের দেশে ডান্স করছে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। তখন নীরবের আম্মু আবার বলল, সারা বছর পড়াশোনার খোঁজ নেই, বই খাতা কলমের খোঁজ নাই। পরীক্ষা আসলে আহা, কি ভালো ছাত্র, একেবারে দুধের ভাত। সারা রাত বসে পড়ে, একেবারে উল্টে পাল্টে ফেলে সব, আর দিন ভরে ঘুমায়। ওই হারামজাদা, ওঠ বলছি। আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কি হয়েছে, কেন বলছে এগুলো, তাই না? দাঁড়ান, একটু পর বলছি। তার আগে বলছি, এটা আর কেউ না, এই গল্পের নায়ক নীরবের আম্মু নীরবকে ঘুম থেকে তুলতে আসছে। সকাল বলে ভুল হবে, এখন দুপুর হতে চললো। আর নীরবের আম্মুর প্রশংসা কি করলো তা তো শুনতেই পেলেন। বাকি প্রশংসা না হয় আপনারা শুনেন। আসলে নীরবের আগামীকাল পরীক্ষা, তাই গতকাল রাত্রে অনেকটা রাত জেগে পড়াশোনা করছে। সারা বছর বললেও ভুলে পড়তে বসে না, দুটো কোম্পানির ম্যানেজারগিরি করে ঘোরাঘুরি করে। কিন্তু পরীক্ষা আসলে একেবারে নিরীহ শিশু। আগামীকাল থেকে নীরবের ইন্টারভিউটার ফাইনাল পরীক্ষা। তখন নীরবের আম্মু আবার ধাক্কা দিয়ে বলল, ওই হারামজাদা, উঠ। আর কত ঘুমিয়ে থাকবি? এখন উঠ, অনেকটা বেলা হয়েছে। তখন নীরব ঘুম ঘুম চোখে বলল, আম্মু, আর একটু ঘুমাই। যাও তো আম্মু, অনেক রাত জেগে পড়াশোনা করেছি। দেখছি তো কি পড়াটাই না পড়ছিস। টানা 30 মিনিট পরে টেবিলের সাথে ঘুমের যুদ্ধ করতে শুরু করেছিলি। মনে হয় সারা রাত জেগে পড়েছিস। এখন উঠে কিছু খেয়ে আয়। আর তুই কি জানিস না, আজ তোমার বিয়েতে যেতে হবে? সেটা তো দুপুরে যাবে, এখন না। এখন কয়টা বাজে জানিস? 11টা 38। উঠে আয়, আর ঘুমাতে হবে না। যাও তো আম্মু, ভাল লাগে না। আর একটু শান্তিতে ঘুমাতে দাও। উঠ বলছি, নয়তো পানি ঢেলে দিব কিন্তু। শান্তি নেই তোমার জন্য ঘুমিয়ে। শান্তি চলে গেছে, অশান্তি আসছে। একটা বিয়ে কর, তাহলে শান্তি আসবে। ডাকাডাকি করবো না, কতদিন বললাম, শুনিস না? হয়েছে হয়েছে, যাও। আব্বুকে গিয়ে বিয়ে করাও, আমি করবো না। আমি উঠে ফ্রেশ হয়ে আসছি, যাও। শয়তান পোলা, আর একবার তোর বাপের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। তাহলে এখন যাও তো, আমার বিয়ের জন্য বলবে না। এখনো লুঙ্গি পড়তে পারি না, প্যান্ট পরে ঘুমাই। আর ভোর। যাও তো, সকাল সকাল হাজার কথা না বলে। আচ্ছা ঠিক আছে, জলদি ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। তখন নীরবের আম্মু চলে গেল আর নীরব তখন উঠে পড়ল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা 48 বাজে। তখন নীরব বলতে লাগলো, বাহ, ভালোই তো ঘুম দিছি। না, এখন আর কিছু খাবো না, একেবারে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। হা হা, বিরিয়ানি চিকেন। যাই, ফ্রেশ হয়ে আসি। তখন নীরব উঠে ফ্রেশ হতে চলে গেল। চলুন এই ফাঁকে পরিচয় দিয়ে ফেলি কার। নীরব হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তো আরেকটা বোন আছে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। নীরব এবার ইন্টারভিউটার ফাইনাল পরীক্ষা দিবে। আগামীকাল থেকে পরীক্ষা। তার আব্বু একটা সরকারি অফিসে চাকরি করে ম্যানেজার হিসেবে। ভালো বেতন পান তিনি। নীরবের আব্বু বাসায় থাকে, দুজনকে দেখাশোনা করে আর রান্নাবান্না ইত্যাদি ঘরে কাজ করে। নীরব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। আর তখনই তার বোন নূপুর রুমে আসলো আর বলল, ভাইয়া, তুমি খাবার খাবে? না রে, একেবারে দুপুরে বিয়েতে বসে খাবো, আম্মুকে বলে দিস। বাহ, ভালোই প্ল্যান করছো। হুম, কেন সমস্যা? না, সমস্যা নেই। আর তাড়াতাড়ি রেডি হও, আব্বু গাড়ি নিয়ে আসছে। এখনই আমরা বের হব, নয়তো লেট হবে। আমি যাচ্ছি আম্মুর কাছে। ঠিক আছে, রেডি হচ্ছি, তুই যা। তারপর নূপুর চলে গেল আর নীরব রেডি হতে লাগলো। তমা হচ্ছে প্রতিবেশী নীরবদের গ্রামের। খুব ভালো সম্পর্ক তাদের, রক্তের কেউ না হলে রক্তের মতোই। তমা ভার্সিটিতে লেখাপড়া করতো, এখন লেখাপড়া ছেড়ে দিছে, তাই বিয়ে দিচ্ছে। আগে নীরবের আব্বু আম্মু গ্রামে থাকতো, 2 বছর হলো ঢাকা আসছে, কারণ নীরবের আব্বু সরকারি একটা অফিসে চাকরি করে ম্যানেজার হিসেবে। সেখান থেকে থাকার জন্য একটা ফ্ল্যাট বাসা দিচ্ছে, তাই সবাই চলে আসছে। এখন গল্পে ফেরা যাক। নীরব রেডি হয়ে বসে বসে ফোনে গেম খেলতে লাগলো। কিছুক্ষণ পর নূপুর আসলো। তখন নীরব ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, আম্মু রেডি হয়েছে? আব্বু আসছে? আম্মু রেডি হচ্ছে, আর আব্বুকে আমি ফোন করছি, বললো 5 মিনিট লাগবে। আচ্ছা, আসলে বলিস। এই বলে নূপুর চলে গেল। আম্মু, হয়েছে তোমার? হুম, হয়েছে। তোরা বাসার গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি রুমগুলো লক করে তালা দিয়ে আসছি। ঠিক আছে আম্মু। এই বলে নূপুর রুম থেকে বের হয়ে নীরবের রুমে যেতে লাগলো। তখনই ফোন বেজে উঠলো নীরবের আম্মুর। নূপুরের কাছে ছিল ফোনটা, তখন দেখতে পেল তার আব্বু ফোন দিয়েছে।
তখন নূপুর ফোন রিসিভ করে বলল, আব্বু বলো, আসছো তুমি? হ্যাঁ, সবাই রেডি হয়েছে? আসছি। সবাই রেডি হয়েছে। সবাই রেডি আছে আব্বু। তাহলে তাড়াতাড়ি সবাইকে নিয়ে বাসার সামনে চলে আয়। অনেক লেট হয়ে গেছে। সবাই ফোন করছে, চিল্লাচিল্লি করছে। ঠিক আছে আব্বু, আসছি এখনই। আচ্ছা আয়, আমি গাড়িতে আসছি। এই বলে ফোন কেটে দিল নীরবের আব্বু। নূপুর দৌড়ে রুমে গেল আর গিয়ে বলল, ভাইয়া জলদি চলো, আব্বু এসে গেছে। এসে গেছে তাহলে? বাসার বাহিরে দাঁড়িয়ে আছে, চলো। ঠিক আছে। তারপর নীরব ফোন পকেটে রেখে রুম থেকে বের হলো। তখন নীরব বলল, আম্মু কই, নিয়ে আয়। তুমি যাও, আমি নিয়ে আসছি। নীরব আর কিছু না বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। গেটের কাছে এসে দেখে তার আব্বু গাড়ি নিয়ে বসে আছে। তখন নীরবকে দেখে জিজ্ঞেস করলো, তোর আম্মু কই আর নূপুর কই? ঘর লক করে আসে, তালা দিয়ে আসছে। ঠিক আছে, গাড়িতে বসে পড়। তারপর নীরব গাড়িতে উঠে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর তার আম্মু বোন এসে গাড়িতে উঠলো আর বলল, কয়টা বাজে গো নীরবের আব্বু? এখন তো 12টা 29 বাজে। কতক্ষণ লাগবে যেতে? মনে করো 2 ঘন্টা লাগবে। তাহলে তো অনেক লেট হয়ে যাবে। তোমাকে বলেছিলাম গতকাল চলে যাই আমরা। না, একসাথে যাবে। আম্মু থাক, বাদ দাও এগুলো কথা, এখন চলো। ঠিক আছে, যাও এখন তাড়াতাড়ি। তারপর গাড়ি যেতে লাগলো তোমার বাসা থেকে রূপগঞ্জ উপজেলায়। আর নীরবের আব্বু আম্মু থাকে এখন ঢাকায়। আগে তারা সেখানে ছিল। রাস্তার জ্যাম কম থাকার 1.5 ঘন্টায় পৌঁছে গেল গ্রামে সবাই। তখন সেখানে গিয়ে দেখলো 2টা 10 বাজে। তোমার বাসা থেকে কিছুটা দূরে গাড়ি রাখলো। তারপর ড্রাইভার সহ সবাই তোমার বাসার দিকে যেতে লাগলো। তখন নীরব বলল, আব্বু, গ্রামে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখা যাচ্ছে। ভাইয়া ঠিক বলছো, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, উন্নয়ন করা হচ্ছে আস্তে আস্তে, তাই পরিবর্তন হচ্ছে। তখন কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেল বিয়ের গেট দেখা যাচ্ছে। তখন নীরব বলল, বাহ, খুব সুন্দর বিয়ের গেটটা হয়েছে তো। লাইটিং দেখা যাচ্ছে অনেক। গতকাল আসলে ভালো হতো আম্মু। তোর আব্বুকে বল আমায় না বলে। আম্মু, আমার বিয়ের সময় কিন্তু এর চেয়েও বেশি ভালো গেট করো। বললাম কি বলতে, আর বললো কি? তোমার বিয়ের সময় দড়িতে ঘরের মধ্যে বেঁধে করবে। এটা বলে নূপুর হাসতে লাগলো। তখন নীরব রাগী গলায় বলল, তোরে কিন্তু পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দিব পেতনি। নীরবের আব্বু বলে উঠল, এই তোরা থাম, চুপ করে চল। আচ্ছা চলো। এই বলে হাঁটতে লাগলো। তোমরা মধ্যবিত্ত ইটের বিল্ডিং ঘর, কিন্তু উপরে টিনের। তারপর সবাই মিলে তোমার বাসায় প্রবেশ করলো। তখন তোমার আব্বু নীরবের আব্বুকে দেখে বলল, আরে ভাইজান, কেমন আছেন সবাই? ভালোই আছি সবাই। আপনারা কেমন আছেন? ভালোই, যাক আসছেন তাহলে। অবশ্যই এত লেট হলো কেন? আসলে অফিসে কাজের চাপ ছিল। আমার আর নীরবের আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা, তাই আসতে লেট হলো। সবাই ভেতরে যান, তোমার আম্মু রুমে। আমি একটু বাবুর্চি রান্না দেখে আসছি। সবাই তো এসে গেছে। ঠিক আছে ভাইজান। তারপর তোমার আব্বু চলে গেল। তখন নীরব বলল, আব্বু, তোমরা ভেতরে যাও, আমি আর রাসেল ভাই একটু ঘুরে দেখি বাড়ি। ঠিক আছে, বেশি দূরে যাস না কিন্তু। ঠিক আছে। তারপর নীরব আর ড্রাইভার সহ ভিতরে চলে গেল। তখন নীরবের আব্বু আম্মু আর নূপুর ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখলো তোমার আম্মু তোমার কাছে বসে আছে। তখন নীরবের আম্মু গিয়ে বলল, কি ব্যাপার, মামে কি করে এখানে? তখন তোমার আম্মু বলল, কি আর করব, মেয়েটাকে শেষমেশ ভালো করে দেখে নিচ্ছি। আগামীকাল থেকে তো আর সারাক্ষণ দেখতে পাবো না। একেবারে তো চলে যাচ্ছে না, মাঝে মধ্যে আসবে। তখন তো আর সব সময় কাছে থাকবে না, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। এইগুলা কথা বললে তো মেয়েদের আরো কষ্ট হবে। বাদ দিন সেইগুলা কথা। কেমন আছেন? এই তো আছি, তোমরা কেমন আছো? ভালোই আছি তো মামা, তুমি কেমন আছো? এই তো আছি আন্টি, কোনো মতে। আপনারা কেমন আছেন? ভালো আছি। এখনো রেডি হওনি যে? মেকআপ করা মেয়েটি আসেনি আসলে বিউটি পার্লার থেকে। তারপর ও আচ্ছা, আমরা অন্য রুমে বসে কথা বলি, তো আমার রেডি হোক। ঠিক আছে। তো সবাই অন্য রুমে চলে যাচ্ছিল। তখন তোমার বলল, নূপুর, তুই যাস না, এদিকে আয়। ঠিক আছে।
তারপর নীরবের আব্বু আম্মু তোমার আব্বু আম্মু অন্যদিকে চলে গেল। তখন নূপুর গিয়ে তোমার কাছে বসলো। তখন তোমা বলল, তখন কিরে, তোর ভাই কোথায়? ঘোরাঘুরি করি কেন আপু? তোর ভাই শয়তান একটা, হারামি একটা। আমি কল দিলে রিসিভ করে না, ফেসবুকে মেসেজ দিলে সিন করে না, কথা বলে না, আন্টিকে কল দিলে বাসায় পাওয়া যায় না। কই এইটা? নূপুর মুচকি হেসে বলল, বাবা, তো ফলো করো? আগে জানতাম না তো। কেন আপু, আমার ভাইয়ার সঙ্গে প্রেম করবে নাকি? দূর, তোর ভাইকে আর ধরা দেয়? প্রেম করলে তো কবেই করতাম। পিচ্ছিটা রাজি হবে না বোধহয়। এখন বলবো নাকি? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলতেছি। কত ঘুরেছি পেছনে, ঘুরতে ঘুরতে 5 জোড়া জুতো ছিঁড়ে গেছে, কিন্তু কাজ হয়নি। শয়তান পাত্তা দিল না, বুঝলো না। আম্মুকে বলতে, তাহলে তোমাদের এক করে দিত। না, তা সম্ভব না। সমস্যা হবে, সম্পর্ক নষ্ট হবে। এমনি ভালো আছি, তুই বলিস না কিছু। ঠিক আছে, আচ্ছা বাদ দে আমার কথা, তোর কথা বল। আর বলো না, আমি আছি। কোনো মতে সেখানে গিয়ে ভাইয়া শয়তান হয়ে গেছে। এটা আগে আমার জন্য চকলেট বিস্কুট কত কিছু নিয়ে আসতো, এখন কিছুই আনে না। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি করে, খুঁজেও পাওয়া যায় না সারাদিন। আহারে, তোর কি কষ্ট! তোর কষ্ট দেখে আমার পানি পিপাসা পেয়েছে। কি দূর যাও, তুমিও শয়তানি শুরু করছো। কি আর বলবো বল? তোমার হবু বর কি করে? কি জানি, একবার শুনেছি জব করে সরকারি। যা, তাহলে তো ভালোই টাকা পয়সা, অভাব নেই। তখন তোমা মন খারাপ করে ফেলল। তখন নূপুর বলল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না, তবে তোর কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আগে আমায় একটু মাথায় পানি দাও তো। আচ্ছা, আসো দিচ্ছি। কি হয়েছে ভাইজান? প্রেশার বেড়ে গেছেন নাকি আপনার আবার? না, সেগুলো কিছু না। তাহলে কি হয়েছে বলো? বিয়ের সব কাজ সম্পূর্ণ, এখন বরযাত্রী আসা বাকি। আত্মীয় স্বজনরা ও এসে গেছে, দূর থেকে লোকজনও এসে গেছে। সবাই জানে বিয়ে আজ, সবার মধ্যে হাসি খুশি। কিন্তু এখন সব খুশি ধুলোয় মিশে গেছে। এটা বলে তোমার আব্বু বড় একটা নিঃশ্বাস নিল। হয়তো কাঁদতে মন চাইছে, পারছে না, চোখ তার এটাই বোঝাচ্ছে। তখন নীরবের আব্বু তা বুঝে ফেললো, বুঝে বলল। এটা শুনে সবাই অবাক হয়ে গেছে। তখন তোমার আব্বু চোখের জল ছেড়ে দিয়ে নীরবের আব্বুর হাত ধরে বলল, কি হয়েছে ভাইজান, আমায় বলেন। তোমার জন্য যে ছেলে দেখা হয়েছে, যার সাথে বিয়ে হবে, সে নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো তুমি এটা? ঠিক কি বলছি আমি? এখন কি হবে ভাইজান, সবাই তো এসে গেছে, এখন মানুষ জানলে নানান কথা বলবে। সমাজ তো খারাপ মানুষের অভাব নেই। তখন তোমার আব্বু বলল, ভাইজান, কিছু একটা করুন। এখন মেয়েটার বিয়ে না হলে আমি কাউকে এই মুখ দেখাতে পারবো না। সবাই এসে গেছে, যে করে হোক আজকে এখনই বিয়ের ব্যবস্থা করুন, নয়তো আমার মরার ছাড়া পথ নেই। অনেক কষ্ট এই বিয়ে ঠিক করেছি। এমন কথা বলছো কেন? তুমি চলে গেলে আমাদের কি হবে? তখন নীরবের আব্বু বলল, চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আপাতত এটা কাউকে বলার দরকার নেই। সবার সাথে গিয়ে হাসি মুখে কথা বলুন, যাতে কেউ বুঝতে না পারে। আমি দেখি কি করা যায়। আমি এখন আর বাইরে যাব না, আপনি কিছু একটা করেন এক্ষুনি ভাইজান। তখন নীরবের আব্বু নীরবের আম্মু বলল, এদিকে আসো তো নীরবের আম্মু। আসছি। তখন নীরবের আব্বু আম্মু দুজনে একটু নীরবের দিকে তাকালো। এদিকে নীরব এই বলে নীরব খাবার প্লেট রেখে হাড্ডি ধরে খাওয়ার জন্য টানাটানি করতে লাগলো। এইগুলো দূর থেকে নীরবের আব্বু আম্মু দেখিয়ে হাসতে লাগলো। বলছিলাম কি, নীরবের সাথে তোমার বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা অনেক ভালো। কি বলছো তুমি? ছেলেটার বয়স দেখছো? এখনো কলেজে উঠলো না, তার আগে বিয়ে। এখনো লুঙ্গি পরতে পারে না, প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। এখনো লেখাপড়া করার সময়, এনজয় করার সময়, বিয়ে নয়। তোর রাখো এনজয়। আমিও তো তোমাকে দশম শ্রেণীতে থাকতে বিয়ে করেছি। কই কি হয়েছে, তাতে কোনো ক্ষতি হয়নি? সেটা আজ থেকে অনেক বছর আগের কথা, এখন আর তেমনটা চলে না। তুমি ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখো, কত শান্তিতে আছে। থুর, হালার হাড্ডি কামড় দিয়ে ভাঙতে পারি না, এত শক্ত। হালার পুত মাংসও ছিঁড়তে পারি না, কি শক্ত। দাঁড়া, তো আজ খেয়েই ছাড়বো। দেখবে, ছেলেটা এখনো বাচ্চা বাচ্চা, আর কয়েকটা বছর যাক,
তারপর না হয় বিয়ে চিন্তা করো। পরে বিয়ে করলে কি আর আগে বিয়ে করলে সমস্যা কি? বিয়ে তো করতেই হবে এক সময়। হুম, কিন্তু ও তো এখন চাকরি বাকরি কিছু করে না, বেকার, এখনো কলেজে ওঠেনি, তো কি করে চলবে? তোমার আব্বু আম্মু কি রাজি হবে? আমি প্রতি মাসে যে টাকা পাই তাতেই হবে। আর ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আমার অফিসে নিয়ে গিয়ে একটা কাজে লাগিয়ে দেব। আর চিন্তা করো না, তোমার আম্মু আব্বু অবশ্যই রাজি হবে। তাছাড়া তোমার আব্বুর মান সম্মান থাকবে না। এখন তোমার বিয়ে না হলে তোমার তো খুব ভালো মেয়ে, নীরবের সাথে ভালোই মানাবে। তোমার সাথে বিয়ে হলে আমাদের সম্পর্ক আরও মজবুত হয়ে যাবে, আরো বেড়ে যাবে। কিন্তু এখন বিয়ে দিলে তো লেখাপড়া ক্ষতি হবে। আর কিছু হবে না, চিন্তা করো না তো। কিন্তু আর কোনো কিন্তু না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, চলো নীরবকে জিজ্ঞেস করে দেখি গিয়ে ও কি বলে। দূর, ওরে জিজ্ঞেস করতে হবে না। ও হাড্ডি আর মাংস খাক, ওর এখন ডিস্টার্ব করার দরকার নেই। বললে রাজি হবে। চলো তো এখন আগে তোমার আব্বুর কাছে। ঠিক আছে চলো। এই বলে নীরবের আব্বু আম্মু তোমার আব্বু আম্মুর কাছে যেতে লাগলো। এদিকে নীরব কি শক্ত হাড্ডি রে বাবা, মাংস ছুটাইতেই পারি না। মাংস তো খাচ্ছি না, মনে হয় যুদ্ধ করছি। থুর, খামই না। যাই আর একটু শুধু মাংস নিয়ে আসি, আজ খেয়ে তাওয়া তাওয়া করে দেবো। নীরব এটা বলে আরো মাংস নিয়ে আসতে গেল। এদিকে নীরবের আব্বু তোমার আব্বুর কাছে গিয়ে দেখলো শুয়ে আছে চিন্তিত অবস্থায়। তখন তোমার আব্বু বলল, ভাইজান পেলেন আমার মেয়ের জন্য একটা ছেলে। ভাইজান শান্ত হন। কি করে হবে বলেন, সবাই এসে গেছে। ভাইজান আমার মেয়েটির জন্য পেলেন কাউকে? না, তবে আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তোমাকে। তোমার আব্বু এটা শুনে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তা দেখে নীরবের আব্বু বলে উঠল, কি হলো ভাইজান, চুপ করে আছেন কেন? কিছু বলছেন ভাইজান? এটা কি আবার বললাম? আমি বললাম আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তোমাকে। তোমার আব্বু চুপ করে রইল, হয়তো কিছু একটা ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে গেছে, তার মনে কিছু একটা চলছে। তখন তোমার আম্মু আসলো। তোমার আম্মু এসে বলল, কি হয়েছে? কিছু হলো? সবাই তো বাহিরে, বরযাত্রা আসার কথা বলছে। এখন কি হবে? তখন নীরবের আম্মু গিয়ে তোমার আম্মুর হাত ধরে বলল, আমি বুঝতে পারছি সবার মনের অবস্থা। কি এটা পাত্রীপক্ষের জন্য খুবই অসম্মানের ব্যাপার। আমি আর নীরবের আব্বু মিলে সিদ্ধান্ত নিলাম, যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ করে নিতে চাই। আপনারা কি রাজি? এটা শুনে তোমার আম্মু খুশি হয়ে বলল। কোনো আপত্তি নেই, আমরা রাজি। তখন নীরবের আম্মু বলে উঠল, আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি কি ভাবছেন এখনো? ভাবছি আজ যদি বিয়ে না হতো তাহলে মানুষের নানা কথা শুনতে হতো। আপনি বাঁচালেন। এখন এগুলো কথা থাক, এখন আমরা বিয়েই হয়ে গেছে, সম্পর্ক আরো বেড়ে গেছে। তা বিয়ায় আপনাদের কিছু চাওয়া আছে? চাও একটাই, আপনার মেয়েকে ব্যাস আমার ছেলের হাতে তুলে দিন, আর কিছু লাগবে না। চুলন দিয়ে দিচ্ছি, ডাকছি কাজে। এই বলে সবাই হাসাহাসি করতে লাগলো। তখন তোমার আম্মু বলল, চলুন। তখন সবাই মিলে তোমার কাছে গিয়ে বলল তোমাকে সবকিছু। যখন তোমার শুনলো নীরবের কথা, তার সাথে বিয়ে, তখন সে মনে মনে খুশিতে ডান্স করতে লাগলো, রাজি হয়ে গেল। এদিকে নীরব বসে বসে আনমনে মাংস খাচ্ছে। তখন একটা মেয়ে এসে বলল, হাই। কিছু বলবেন? বলবো। বলুন, কি বলবেন? এই বাহিরে বসে খাচ্ছেন কেন? এমনি ভালো লাগছে তাই। আপনি কোন পক্ষ থেকে, পাত্রের নাকি পাত্রীর? আমি এখন খাওয়ার পক্ষ থেকে। দুষ্টুমি করছেন? একদম না, দুষ্টুমি করবো কেন? আমি তো খাচ্ছি, তাই উত্তর এটাই। আচ্ছা বুঝতে পারছি, আপনি মেয়ের পক্ষ থেকে। যাই হোক, আমার নাম সুমি, যার বিয়ে আমি তার বান্ধবী। আপনার নাম কি? ডাউনলোডের পরে নাম দিয়েছে নীরব, এটাই আছে। আপনি তো ভালো মজা করতে পারেন। হয়তো তাই। আপনি অনেক কিউট। পাম দিতে হবে না, বুঝে গেছি। ফোন নাম্বার লাগবে? না মানে ইয়ে, লাগলে বলেন, না লাগলে যেতে পারেন। আমি খাচ্ছি, শুধু শুধু প্রশ্ন করবেন না। হয় লেট হচ্ছে। আর হ্যাঁ, পিওর সিঙ্গেল আছি। বলুন ফোন নাম্বার। উঠান 01375... ঠিক আছে, আমি রাতে কল দিব। এখন খান, আমি যাচ্ছি। এই বলে চলে গেল।
তখন নীরবের আব্বু আম্মু আসলো, এসে বলল, এই তুই কত খাস বলতো? সেই কখন দেখলাম খাচ্ছিস, এখনো খাচ্ছিস? চল আর খেতে হবে না, ওটাই এখন জলদি। কোথায় যাবো আর খেলাম বা কোথায়? একটা আড্ডি খেতে গিয়ে টানাটানি করে জীবন শেষ। মাত্র আসলাম মাংস নিয়ে খাবো বলে, একজন তখনই এসে প্রশ্ন করতে লাগলো, মাত্র গেল আর তোমরা এসে শুরু করে দিলে উঠে যেতে। তা তুই বাইরে বসে খাচ্ছিস কেন? ভেতরে গরম, খেতে অসুবিধা হবে তাই। বাহ, ভালোই করেছিস, কি বুদ্ধি তোর। আচ্ছা সে যাই হোক, আগে বলো আম্মু, বরযাত্রী কখন আসবে? বর কখন আসবে? এসে গেছে তো। কোথায়? এই তো বসে খাচ্ছে। কই কেউ তো নাই, কাকে বলছো? কে আবার? তোকে বলছি। ঠিক বুঝলাম না আম্মু। শোন, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে, তাই আমি আর তোর আব্বু তোমার সাথে তোর বিয়ে ঠিক করেছি আজ। এখন তোর বিয়ে। নীরব তখন চুপচাপ খাবারের প্লেট রেখে দৌড়দার প্রস্তুতি নিয়ে বলল। নানা গো, নারী গো, বাঁচাও। তখনই নীরবের আম্মু ধরে ফেললো নীরবকে আর বলল, কোথায় যাস তুই? ছাই দাদা, আমি নানার কাছে যাবো। করে করে তারপর 4-5 দিন পর একেবারে গিয়ে দেখে আসবি, এখন আয়। তুমি গিয়ে বিয়ে করো, আমি করবো না। কথাটি শুনে নীরবের আম্মু রাগের দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে প্রচন্ড রেগে নীরবকে বলল, কি বললি তুই? তো কি বলবো? তোমরা আমার সুখের ঘরে, সিঙ্গেল ঘরে এত তাড়াতাড়ি আগুন লাগাতে পারো না, এটা ঠিক না। ঠিক বেঠিক পরে দেখা যাবে। আগুন না, ডাইরেক্ট ও পারমাণবিক বোমা। হামলা করবে আর কি, করেই তো ফেলেছো এই নিরীহ শিশুর উপর। আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? জোর করে হলেও করাবো তোকে বিয়ে না করলে। দেখ বাবা, তোমার খুবই ভালো মেয়ে, আমাদের খুব পছন্দ হয়েছে, তোর সাথে মানাবেও। তুই কি চাস এখন আমাদের অসম্মান হোক? আমরা কত দিয়ে ফেলেছি। কিন্তু আমি এখন বিয়ে করবো না। তোমরা কথা দিয়েছো কেন? বিয়ে না করলে বাড়িতে জায়গা নেই তোর। আমাদের তুই একটু ভালোবাসিস না, ভালোবাসতে কথা শুনতি। এটা কোনো কথা বললাম? ঠিক বলছো আব্বু, ভাইয়া আমাদের ভালোবাসে না। এটাই সত্যি কথা। তখন সবাই নীরবের আম্মু আব্বু তার বোন অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। তখন নীরব মনে মনে বলে উঠল, বুঝতে পারছি, এরা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। বিয়ে আজ করিয়েই ছাড়বে। তো শান্তিতে ছিলাম সিঙ্গেলে, ওটাই একটা প্যারা যোগ করে দিল। ঠিক আছে, করাও বিয়ে, আমায় বিয়ে করিয়ে শেষ করে দাও আমায়। তখন সবাই মিলে বলল, সত্যি বলছি? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু বউ আমার ঘরে যেন না যায়। নুপুরের সঙ্গে থাকবে, ওর ঘরে দিয়ে আসবে। এ কি বললি? সে কি রে, বউ তোর বিয়ে করবি, তুই থাকবি তোর সাথে, ঝুমুরের সঙ্গে থাকবি কেন? আমি একাই ভালো আছি। তোর আব্বু নিয়ে চলো তো, ভাইয়াকে যা দেখার পরে দেখা যাবে, আগে বিয়ে হোক। ঠিকই বলছিস, চল। চল বাবা। তখন নীরবকে নিয়ে সবাই ভিতরে গেল। ততক্ষণে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে নীরবের সাথে তমার বিয়ে হবে। অনেকে অনেক কথা বলছে, আগের ছেলেপক্ষ কোথায়, কিন্তু তমার আব্বু কিছু বলেনি, তাদের কথা কানেও নেয়নি, একটা বুঝ দিয়েছে তাদের। সন্ধ্যার একটু আগে কাজী সাহেব আসলো, এসে বিয়ে পড়িয়ে চলে গেল। নীরবের আব্বু আরেকটা প্রাইভেট কার নিয়ে এসেছে, ফোন করে সেটা দিয়ে নীরব আর তমা যাবে। তারপর বিদায় নিয়ে রওনা হলো তমা। আসার সময় কিছুটা কান্না করেছে, গাড়িতে উঠতেই সব কান্না থেমে গেছে। তমা আর নীরব গাড়িতে ওঠার পর তমা গাড়ির ড্রাইভারকে বলল, ডিজে গান বাজান তো, কেমন জানি নিরামিষ লাগছে গান ছাড়া, জ্বলছে না আমার কিউট বরের সাথে। নীরব এটা শুনে কিছুটা অবাক হয়ে গেছে, তখন বলল, তোমার কোনো চিন্তা হচ্ছে না বাসার জন্য? মেয়েদের দেখি কত কান্না করে, কিন্তু তুমি তো দেখি তার উল্টো। আসলে উল্টো হয়ে জন্মেছিলাম তো, তাই উল্টো। ফাজিল ভাইয়া। সবাই তাই বলে, তুমি বউ বলো। নীরব আর কিছুই বলল না, তখন মনে মনে ভাবতে লাগলো, গেলাম বিয়ে খেতে, ফিরলাম বিয়ে করে, বন্ধুরা তো এই খবর জানেই না, জানবে করবে কে জানে। তখনই নীরবের কানের কাছে এসে তমা বলে উঠল, বলো না, ওই আজ আমাদের বাসর ঘরে কিন্তু টেস্ট খেলা হবে। তখন নীরব একটু চিন্তা করে বলল,
খেলা? এটা আবার কোন খেলা? আজ তো কোনো খেলাই নেই। T20 টেস্ট কোনো খেলাই তো নেই কোনো দেশের। আরে এটা সেটা না, এটা হচ্ছে রোম্যান্স করার কথা বলছি, তোমার ভার্সেস আমার। ছি ছি, তাও বলবেন না, বলে কি এগুলা? ছি, আমি ভদ্র ছেলে, এগুলা কিছুই পারবো না। আসছে আমার ভদ্র ছেলে, আমি যা বললাম তাই হবে। আজ সারা রাত খেলা হবে। আজ কিছুই হবে না, আমার ঘরেই তোমার জায়গা নেই আজ। কি? আগামীকাল আবার পরীক্ষা, আমি গিয়ে কিছুক্ষণ পরে তারপর ঘুমোবো। আগে আমাদের আজ রাতের পরীক্ষা শেষ হোক, তার আগে কোনো ঘুমোতে চলবে না। সকালে দেখা যাবে যা দেখার। নীরব তখন কিছু বলল না, কারণ ড্রাইভার ছিল। তারপর কিছুক্ষণ পর নীরব তাদের বাসায় এসে গেল। তার আম্মু আব্বু নূপুর এসে তমাকে নিয়ে ভেতরে চলে গেল। নীরব পিছনে পিছনে গেল, গিয়ে সোজা ছাদে চলে গেল, গিয়ে ভাবতে লাগলো। বন্ধুদের কি বলে দিব সব এখন ফোন করে? না, থাক, আগামীকাল দেখা হলে সব বুঝিয়ে বলবো। নীরব তখন ফোনের দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। যাই গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে আবার পরীক্ষা আছে। তখনই পিছনে ফিরতেই দেখে তার বোন নূপুর। তখন নূপুর বলে উঠল। ঘরে যাও ভাইয়া। যাচ্ছি, তুই যা। তারপর নীরব আর নূপুর ছাদ থেকে চলে আসলো। নীরব ঘরে গিয়ে দরজা বন্ধ করতেই দেখে তার খাটে তমা। তখন নীরব বলে উঠল। এ কি, তুমি এই ঘরে কি করো? তখন তমা অবাক হয়ে উত্তর দিল। কেন, কি হচ্ছে? তুমি নুপুরের সঙ্গে যাও, গিয়ে ঘুমাও। এটা শুনে তমা খাট থেকে নেমে এসে প্রথমে নীরবের পা ধরে সালাম করে বলল। কি বললে তুমি? তুমি আমার ঘরে কি করো? তো আমি কার ঘরে থাকবো? নুপুরের ঘরে ওর সঙ্গে যাও, গিয়ে ঘুমাও। বিয়ে কি উপর আমায় করছে? না, আমি করেছি। তাহলে আমি তার সাথে থাকবো কেন? কিন্তু আমার যে একাই থাকতে ভালো লাগে। গুলি কইরা মারুম একা থাকার কথা বললে। আমি আসছি কি করতে? এখন থেকে দুজন মিলে জড়িয়ে ধরে দুজন দুজনকে থাকবো। আর আমার যে ভালো লাগে না, তোমাকে ছাড়া ভালো লাগবে না, তোমার সাথে থাকতেই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে ঘুমাও, আমি বলবো একটু। আগামীকাল পরীক্ষা, বেশি কথা বলে লাভ নেই। কি? আগে আমার সাথে পরীক্ষা দিয়ে নাও, তারপর অন্য পরীক্ষা। পারবো না। পারবে না তো? না, তুমি গিয়ে ঘুমাও। তবে তো আমি বুঝতে পারছি যা করার আমায় করতে হবে। এটা বলে তমা নীরবকে টেনে নিয়ে গিয়ে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন নীরব বলল। হ্যাঁ, কি করছো কি? যা করে তাই করব। কি করব? দেখো, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। তাই তো করবো। এখন উল্টা পাল্টা খেলা শুরু। লাইট ক্যামেরা অ্যাকশন। এই বলে নীরবের উপর ঝাঁপিয়ে পড়ল তমা। এটা বলে তমা নীরবকে টেনে নিয়ে গিয়ে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন নীরব বলল। ছাড়, শয়তান বউ, লুচ্চা বউ, ইজ্জত কেড়ে নিয়ে গেল বউ, বাঁচাও। তাই চুপ, এখনো তো খাট ভাঙার লড়াই শুরু করি নাই। এখন শুরু করব কথা কম কাজ বেশি। নীরব কিছু বলতে যাবে, কিন্তু আর কিছুই বলতে দিল না তমা নীরবকে। তারপর মনে হয় নীরবের ঠোঁটের সাথে তমার ঠোঁট এক করে দিল, তাই কথা বন্ধ হয়ে গিয়েছে। তারপর সকালে তমার ঘুম ভাঙতেই দেখলো সে নীরবের বুকে মাথা রেখে শুয়ে আছে, সবকিছু এলোমেলো। তখন তমা উঠে নিজেকে ঠিক করে বসতেই নীরবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো। কত কিউট লাগছে আমার মিষ্টি বরকে ঘুমন্ত অবস্থায়। মন চাইছে এক্ষুনি, থাক এখন আর না। তখনই তমা নীরবের ঠোঁটের দিকে তাকালো, আর তাকাতেই কেমন জানি নেশায় আটকে গেল সে নীরবের ঠোঁটের প্রতি। তখন আর লোভ সামলাতে না পেরে নীরবের ঘুমের মধ্যেই তমা আর ঠোঁটগুলোকে কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে গিয়ে গোসল করে আসলো। এসে নীরবের পাশে বসে ভেজা চুলগুলো তার মুখের উপর দিয়ে দুষ্টুমি করতে লাগলো। তখনই বাহির থেকে নীরবের বোন নূপুর বলে উঠলো। ভাবি কি উঠছো? হ্যাঁ উঠে গেছি। ভাইয়াকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো, পরীক্ষা আছে 10টায়। ঠিক আছে আসছি। এটা বলে নূপুর চলে গেল। তখন তমা বলে উঠলো। ইস, ভাবছিলাম একটু দুষ্টুই করবো, রোম্যান্স করবো, দূর কিছুই হলো না সকালে। তখন তমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা 30 মিনিট। তখন তমা নীরবকে ধাক্কা দিয়ে বলল। আর শুনছো, উঠো। নীরবের কোনো উত্তর নেই। তখন আবারও ডাকলো তমা। এই শুনছো, ওই ওঠো। নীরব ঘুম ঘুম চোখে বলল। কি হয়েছে? পরীক্ষা দেবে না? ওঠো। সারা রাত পরীক্ষা দিয়েছি, দাওয়া দাওয়া করে ফেলেছো।
আর না এবার ঘুমাতে দাও, যাও তো। আরে এটা সেই পরীক্ষা না তো। যদি পরীক্ষা হোক, ঘুমাতে দাও। আরে শুনবে তো কথা। তখন নীরব বালিশের নিচে মাথা দিয়ে নীরব আবারও ঘুমে বিজি হয়ে গেছে। তমা কিছুক্ষণ ডাকলো কিন্তু নীরব উঠছে না। তখন তমা বলে উঠল, কি করি এখন? পেয়েছে বুদ্ধি। তখন তমা নীরবকে টেনে বসালো। নীরব ঘুমে ডলছে, বসে বসে ঘুম না হওয়ার জন্য। তখন তমা গিয়ে দাঁত ব্রাশ নিয়ে আসলো। এসে নীরবের কোলে বসে তমা ব্রাশ করিয়ে দিতে লাগলো আর কপাল চুমু খেতে লাগলো। নীরব ঘুমে ঢলছে আর ব্রাশ করছে। কিছুক্ষণ পর নীরবের ঘুম ভাঙতেই বলল, এই রে, কি করছো কি তুমি? আবার কোলে বসে আছো কেন? এমনি আমার ভালো লাগছে তাই। আর তোমার হাতে ব্রাশ কেন? আমি কি বাচ্চা নাকি? দাও। না দাও না, আমি ব্রাশ করিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। দরকার নেই, 9টা বাজে, 10টায় পরীক্ষা। কারো সারছে, সরো তাড়াতাড়ি। দাঁড়াও, তার আগে চলো না আর একবার রোম্যান্স হয়ে যায়। সারা রাত শান্তি দাও নেই, এখন আবার দরকার নেই। সব আমি পরীক্ষা দিতে যাব, ফ্রেশ হবো। এই বলে নীরব উঠে ফ্রেশ হতে দৌড়ে ওয়াশরুমে চলে যাচ্ছিল। তখন তমা বলল, আচ্ছা শোনো, আমিও আসি তোমার সাথে। দাঁড়াও, কই আসবে? গোসল করতে। দরকার নেই, বসে আছো বসে থাকো। দেখে তো মনে হয় গোসল করে ফেলেছো। তাতে কি হয়েছে? আমি আসি, দুজন মিলে গোসল করি। আচ্ছা মাইয়া, চুকুর, আচ্ছা বউ, সব কথা। দাঁড়াও, আমি আসছি। ততক্ষণে নীরব দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন তমা বাহির থেকে বলে উঠল, দরজা খুলো নীরব, না, দরজা খোলা যাবে না। প্লিজ খোলো। না গো, দরজা খোলা যাবে না। খুলবা না তো দরজা? না। ঠিক আছে, তুমি বের হও, আজ দেখাচ্ছি মজা। তখন তমা এই বলে দরজার সামনে বসে রইল। তখনই বাহির থেকে নীরবের বোন নূপুর বলে উঠল, ভাবি, তোমাকে আম্মু ডাকে। আসছি। তখনই নীরব ভিতর থেকে বলে উঠল, যাও যাও, জলদি যাও, গিয়ে শুনে আসো। যাবো তো, কিন্তু দেখি তুমি ওয়াশরুম থেকে কি করে বের হও, বাহির থেকে বন্ধ করে দিচ্ছি। এই রে, কাও সারছে। আমি গেলাম, তুমি ওয়াশরুমে আজ থাকো। এই, না না, প্লিজ এমন করো না, আমি পরীক্ষা দিতে যাব। তুমি এখন পরীক্ষা ওয়াশরুমে বসে বসে দাও। এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে আমার সাথে কিন্তু। এটাই ঠিক। এই বলে তমা বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, শয়তান বউ, লুচ্চা বউ, ফাজিল বউ, সারা রাত শান্তি দিল না, এখন আবার আসছে। কেন যে বিয়ে করতে গেলাম, ঠুকো, বিয়ে খেতে গেলাম, এই ফেসে গেলাম, বউ ছাড়াই ভালো। আচ্ছা, এর নাম কি দেয়া যায়? পেয়েছি, সিনিয়র হেপি লুচ্চা বউ। এই নামটাই ঠিক আছে, তার সাথে মিল আছে। এই বলে নীরব গোসল করতে যাবে। তখন দেখলো কাপড় আনতে ভুলে গেছে, শুধু তোয়ালে নিয়ে এসেছে। যা, চালার কাপড় ছাড়াই চলে আসলাম। গোসল করতে এখন কি করবো? দরজা তো বন্ধ, তোয়ালে বেঁচিয়ে নেওয়া যাবে। এখন তার আর কাপড় আনা সম্ভব না। বাহির থেকে দরজা বন্ধ করে তমা চলে গেছে। তাই তখন নীরব গোসল করে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে রইল। কি আর করবে, বেচারার বউ দরজা মেরে গেছে বাহির থেকে। নীরব ভেতর থেকে চিল্লাতে লাগলো। গোসল করে 20 মিনিট পর তমা রুমে আসলো, এসে বলতে লাগলো, কি হয়েছে, এমন করে চেঁচামেচি করছো কেন? প্লিজ দরজা খোলো, গোসল করে দাঁড়িয়ে আছি, শরীর ভেজা, ঠান্ডা লেগে যাবে তো। এটাই তোমার শাস্তি, আমায় সাথে নিয়ে গোসল না করা চলবে। এইবারের মতো ছেড়ে দাও, পরীক্ষা দিয়ে আসি, তারপর যা করার করো। সত্যি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খুলো এখন। দরজা খোলা হবে, কিন্তু আমি একটু দুষ্টুমি করবো, বাধা দিতে পারবে না। সময় নেই, পরীক্ষা আছে, বললাম তো। এসে নেই, পরে দেখা যাবে। ঠিক আছে, কিন্তু তবুও আমি এখন একটু দুষ্টুমি করবো। দরজা খুলো আগে। এখন তমা দরজা খুলে দিল আর নীরব দৌড়ে বের হলো। বের হয়ে বলল মনে মনে, আলার বউ না আজরাইল কথায় কথায় রোমান্সে চলে যায়। একদিন না যেতেই এই অবস্থা, আরো সামনে তো দিন পরেই আছে, আল্লাহ জানে কি হয়। তখন নীরব তাড়াতাড়ি একটা প্যান্ট বের করে আগে পরে নিল। এখন তমা এসে বলল, তুমি চেয়ারে বসো, আমি শরীর মুছে দিচ্ছি। তোমার মুছে দিতে হবে না, আমি পারবো। বেশি কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। যা বললাম তাই করো। নীরব তমাকে এমন রাখতে দেখে চুপ হয়ে গেল। তখন তমা রুমের দরজা বন্ধ করে দিয়ে এসে বলল, চেয়ারে বসো, সময় নাই, সবাই খাবার খেতে বসবে, পাশের বাসা থেকে দেখতে আসবে সবাই আমায়, তোমাদের আত্মীয় স্বজনরাও আসবে, আর আমার আব্বু আম্মু আসবে না আজ।
মিটে, কারণ তোমার পরীক্ষা চলছে। বলছে শেষ হলে এসে নিয়ে যাবে। সবার সাথে কথা হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি শরীর মুছে দাও, 25 মিনিট আছে। তখন নীরব চুপ করে চেয়ারে বসে পড়ল, আর তমা তখন তার শাড়ির আঁচল কোমরে গুজে ভালো করে নীরবের কোলে বসে নীরবের কাঁধে চুমু দিল। তখন নীরব বলল, কি করছো? শয়তানি বন্ধ করো, সময় নেই এখন। তখন তমা আবার নীরবের 2 গালে চুমু দিল, দিয়ে শক্ত করে মাথায় ধরে ঠোঁটগুলো নীরবে দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন জানি তোমাকে কাছে পেলে ছাড়তেই মন চায় না। আর একটা কথা, আমার কিছু আবদার আছে তোমার কাছে। তাড়াতাড়ি বলে ফেলো। প্রতিদিন সকালে উঠে লিপকিস করতে হবে আমায়, এবং ঘুমের মধ্যে, এবং পরেও করতে হবে। অনেক ভালোবাসতে হবে আমায়, এবং আমিও ভালোবাসবো তোমায়। রোজ খাইয়ে দেবে আমায়, আর এক প্লেটে খাবো দুজন মিলে। তাহলে দুজনের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যাবে। রাতে এক বালিশে শোবো দুজন মিলে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমো। আচ্ছা এখন ছাড়ো, পরীক্ষা দিয়ে আসি। আজ পরীক্ষার মধ্যে কি লেখি আল্লাহ জানে। যা করেছো তুমি। এখনো তো শুরুই করলাম না, সবে শুরু। হয়েছে, এবার ছাড়ো। দাঁড়াও, শরীর মুছে দেই। এই বলে তমা নীরবের শরীর মুছে দিতে লাগলো, আর মাঝে মাঝে চুমু খেতে লাগলো। নীরব চুপ করে বাচ্চাদের মতো দেখছে, কিছু হয়তো বলতে চাচ্ছে কিন্তু পারছে না। অবশেষে শরীর মুছে দিল তমা। তখন নীরব ড্রেস পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 15 মিনিট আছে 10টা বাজতে। তখন নীরব বলে উঠল, আজ আর খাওয়া হয়েছে, আবার সময় হয়ে গেছে, পরে এসে খেয়ে নেবো। চলো, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কেন, যা খেয়েছো তাতে কি হয়নি? এই ভাবছি, আর এটাও ভাবছি পরীক্ষার খাতায় কি লিখবো, কে জানে। এই বলে নীরব তার পরীক্ষার সকল জিনিসপত্র নিয়ে বাহিরে বের হয়ে গেল। গিয়ে দেখলো তার আম্মু খাবার টেবিলে বসে আছে, সাথে নূপুর তার আব্বু। তখন নীরব বলে উঠল, আম্মু আব্বু, দোয়া করো পরীক্ষা যাতে ভালো হয়। আমি চললাম। সে কি রে, খেয়ে যা কিছু। সময় নেই, রাস্তা থেকে কিছু খেয়ে নেব। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে, আমি গেলাম তাহলে। তখন নীরব সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসার বাহিরে। নীরবের যেখানে পরীক্ষা হবে তাদের বাসার কাছেই, 10 মিনিট সময় লাগে যেতে। নীরবের পরীক্ষা 10টা 30 মিনিটে। মিথ্যা বলার কারণে বাসায় থাকলে তমা তাকে আরো জ্বালাতো, তাই মিথ্যা বলে চলে আসছে। একটু সামনে যেতেই দেখলো নীরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু সাব্বির, আবির, রিমন, জাহিদ। তখন দেখলো আবির একটা সিগারেট ধরিয়ে ঝুঁকে মুখ দিয়ে ধোঁয়া বের করছে, আর পিছন থেকে সাব্বির জেনারেটর স্টার্ট দেওয়ার মতো একটা লাঠি ধরে স্টার্ট দিচ্ছে বুম বুম করে, আর আবির ধোঁয়া ছাড়ছে মুখ দিয়ে। পাশেই রিমন আর জাহিদ সেন্টার ফুট নিয়ে কাড়াকাড়ি করছে। একটু সামনে যেতেই দেখলো নীরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। নীরবের 4 বন্ধু, সাব্বির, আবির, রিমন, জাহিদ। তখন নীরব তাদের কাছে গিয়ে বলল, কি রে, কি খবর তোদের? তখন সাব্বির বলে উঠল। এই দেখ দেখ, নতুন জামাই আসছে, সবাই দেখ। তখন সবাই নীরবের দিকে তাকালো। সেখান থেকে আবির বলে উঠল, দেখ কেমন গাল দুটো চকচক করছে, মনে হয় বউয়ের আদর বেশি পেয়েছে গতকাল রাতে। তখন নীরব বলে উঠল, এই সব উল্টে পাল্টা কথা বলছিস? বলতো তোরা কে জামাই? আল্লাহর পুত, তোর নানি রে খালি ঘর বিয়ে করে বাসুর করে চলে আসলি, আর একবার খবর দিলি না। আর এখন আমাদের সামনে ন্যাকামো করাচ্ছে, মনে হয় কিছুই জানে না। এই যা, এরা শুনলো কার কাছ থেকে? খাম সারছে। যা হালা, তোর লাগে কথা নাই। চল সবাই, হারামির লগে কথা নাই। আচ্ছা, তোদের কে বলছে এই কথা? তোর আব্বু বলছে সকালে ফোন করে। কি কথা বলছে? চল তো, ওর লগে কথা নাই। এই বলে চলে যাচ্ছিল। সবাই তখন নীরব সামনে গিয়ে বলল, আরে শোন প্লিজ প্লিজ রাগ করিস না। দোষ কি আমার নাকি? আমি নিজেই জানি না বিয়ে হবে যে, হঠাৎ করে সব হয়ে গেছে তাই বলতে পারি নাই। ভেবেছিলাম তোদের বলবো, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে তাই বলতে পারিনি। ভাবছি সকালে বলবো, তার আগে আব্বু বলে দিল। হয়েছে, আমাদের বলতে হবে না। যা, তোর লগে কথা নাই। আচ্ছা সরি, রাগ করিস না তোরা। বল কি শাস্তি পেতে হবে তার জন্য? তা আগে থেকেই প্ল্যান করে রাখছি, পরীক্ষা শেষ করে বের হই, তারপরে হিসাব নিব। ঠিক আছে, পরীক্ষা শেষ করে বের হলে যা শাস্তি দিস। এখন চল। আচ্ছা শোন, তোর চমলক্ষ্যের কি নাম? সমলক্ষ আবার কে? কি আবার চুমকির কথা বলছে? তোকে যে পছন্দ করে বেচারি।
চমকি হচ্ছে নীরবের ক্লাসমেট, একই ক্লাসে পড়ে, নীরবকে পছন্দ করত, কিন্তু নীরব পছন্দ করে না তাকে। চুর, এর কথা বাদ দে। আমি কি পছন্দ করি নাকি? এখন চল, আমার খিদে পেয়েছে, চা বিস্কুট খেয়ে পরীক্ষা দিতে যাই। তোরা খেলে আয়, আজ না খেয়ে এসেছি। উদয়, এই চা খেয়ে পেট নষ্ট করে লাভ নেই, পরীক্ষা শেষ হোক তারপর খেলা হবে। বুঝে গেছি তোরা কি ধান্দায় আছিস, কি আর করা, বাধ্য হয়ে মানতেই হবে। হ্যাঁ, জলদি খেয়ে আয় এইবার। তারপর নীরব চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি খেয়ে পরীক্ষা দিতেন। পরীক্ষা হলে ঢুকে সিট মিলিয়ে বসে পড়ল। যে যার জায়গায়, ভাগ্য ভালো সাব্বির নীরবের পাশে পড়ছে, আর রিমন, জাহিদ, আবির এক একজন এক এক জায়গায় পড়েছে। কিছুক্ষণ পর খাতা নিয়ে স্যার আসলো 3 জন, সাথে প্রশ্ন নিয়ে আসলো। এসে সবাইকে খাতা আর প্রশ্ন দিল। নীরব প্রশ্ন দেখে খুশি খুশি হলো, কারণ বেশিরভাগ কমন পড়েছে। সাব্বিরকে জিজ্ঞেস করতেই একই উত্তর দিল, আর রিমন, জাহিদ, আবিরকে ইশারা দিতেই তাই বোঝালো তাদেরও কমন পড়েছে। চুমকি নীরবের থেকে অনেকটা দূরে ছিটে পড়েছে, তাতে নীরব অনেক খুশি, নয়তো জ্বালাতো নীরবকে। তখন সবাই পরীক্ষা দিতে লাগলো। পরীক্ষা শেষ করে সবাই বের হয়ে মাঠ দিয়ে যাচ্ছিল, তখন সাব্বির বলে উঠল, আজ পরীক্ষা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমারও আজ অনেক ভালো হয়েছে। তখনই হঠাৎ চুমকি কোথা থেকে এসে জানি বলে উঠল, কেমন আছো সবাই? তখন আবির উত্তর দিল। সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তখন নীরবকে উদ্দেশ্য করে বলল, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তোমার কাছে একটু সময় হবে আমার সাথে কফি খাওয়ার জন্য? দুঃখিত, আজ পারবো না, কাজ আছে। তাহলে আগামীকাল? সেটা আগামীকাল দেখা যাবে। আর আমার পিছু ছাড়ো, কতবার বলেছি। এটা আগামীকালই দেখা যাবে, কফি খেতে আস তারপর। এখন যাও। ঠিক আছে, আমি রাতে কল দিব, ফোনটা রিসিভ করো। এই বলে চুমকি চলে গেল। তখন সাব্বির বলে উঠল, কিরে, বলে দিলি না কেন তোর বিয়ে হয়েছে? আগামীকাল তোদের ভাবিকে নিয়ে আসবো, তখন সেই বলে দেবে। ঠিক আছে, এখন চল হোটেলে। খিদে পেয়েছে, শাস্তি হিসেবে এটাই দিলাম। আপাতত পরে দেখে নিব যখন তোর বাসায় যাব। ঠিক আছে চল, কিন্তু আমার কাছে কিন্তু বেশি টাকা নেই আজ। টাকা না থাকলে হোটেল থালা বাসন ধুয়ে পরিশোধ করে দিয়ে আসবো। আর আমি না রে। আচ্ছা চল, কি আর করা, ধুয়ে পরিশোধ করে দিয়ে আসবো। এই বলে নীরবকে নিয়ে হোটেলে গেল। গিয়ে 3000 টাকা বিল করেছে। খেয়ে তা দিয়ে নীরব হোটেল থেকে বের হতেই রিমন তার ফোন নিয়ে এসে বলে উঠল, দোস্ত, এই দেখ চমকি কি করছে। কি করেছে? মনে আছে একদিন তুই ওর সাথে একটা ছবি তুলেছিলি কলেজ মাঠে, বন্ধু হিসেবে? সেই ছবি ওর আইডিতে আর আমাদের গ্রুপে পোস্ট করছে, লাইফ লাইন লিখে পোস্ট করছে। কি কি বলিস তুই? খাওয়া সারছে, এই গ্রুপে আমার ছোট্ট বোন আছে, ও তো একলে আমি শেষ। কতক্ষণ আগে পোস্ট করছে? সকাল 10টার দিকে। জলদি গ্রুপ থেকে ডিলিট কর। হ্যাঁ, করে দিছি। এখন বোন না দেখলেই হয়, তাহলে আব্বু আম্মুকে দেখাবে আর আমার পিঠে ঝাঁটা দিয়ে মারবে। আচ্ছা, এখন বাসায় যা, আমরা সবাই বিকেলে আসবো। ঠিক আছে, সবাই আসবি কিন্তু, আর সবাইকে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। তারপর নীরব সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় ঢুকতেই দেখলো তার নানু বাড়ি থেকে সবাই আসছে। আশেপাশে থেকে আরো লোক আসছে দেখতে তোমাকে। তখন নীরবকে দেখে নীরবের আম্মু বলে উঠল, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে আম্মু। যা রুমে যা, গিয়ে কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। তখন নীরবের বোন নূপুর এসে বলল, আজ তোমার খবর আছে, মেহমান যাক। কেন, কি হয়েছে? কিছু না, পরে বুঝতে পারবে। এই বলে নূপুর তোমার কাছে চলে গেল। তখন নীরব তার রুমের দিকে যেতে লাগলো। তমা সবার সাথে কথা বলছে। নীরবের আব্বু সেখানে নেই, তমার সাথে নীরবের বোন আছে। নীরব তখন ঘরে চলে গেল। গিয়ে শার্ট খুলে খাটে বসতেই ঘরে কেউ আসার শব্দ পেল। তখন দেখলো তমা আসছে। তমা এসে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, আরে দরজাগুলো, বাসায় মেহমান আছে তো। জানি, থাকো, তাতে আমার কি। শোনো, আব্বু তোমার উপর অনেক রাগ আছে। কেন রেগে আছে? সেটা আব্বু নিজেই বলবে, আমি কিছু বলবো না। তার আগে আসলে একটু আদর ভালোবাসা দাও, অনেকক্ষণ ধরে তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পাইলে। তার আগে বলে দাও কিসের জন্য রেগে আছে। আব্বু বলবে আমায় না করছে, এখন একটু আদর করতে দাও তো, কম কথা বলো। তখন এই বলে তমা নীরবের কাছে গিয়ে শক্ত করে মাথায় ধরে তার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, যাই করো না কেন, তুমি নিজ চোখে না দেখলে কখনো সন্দেহ করবো না, বিশ্বাস।
রাখার চেষ্টা করো। আমার আর আমার ভালোবাসার আদর যেন কমতি না থাকে। এটা বলেই তোমার রুম থেকে বের হয়ে গেলাম। সন্দেহ করলে আমার কি, আমি কি কইছি আমার সন্দেহ করতে? আবার এই বিয়ে করেছে কে? সন্দেহ করলে কোথায় আবার সিঙ্গেল ঘরে আগুন লাগাইতে আসছে কেন? বুঝছাবু, সব ইজ্জত কেড়ে নিছে একদিনই। আর বলে কমতি না থাকতে আদর ভালোবাসা আর যাই হোক। বউ কিন্তু আমার সিনিয়র, হ্যাপি রোমান্টিক বউ। একটু তো ঝাড়াবোই আমি এখন। এই বলে নীরব মুচকি হেসে উঠল। তারপর নীরব উঠে ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমে বসে রইল। তখন নীরবের নানু ঘরে আসলো। তখন নীরবকে দেখে বলল, কেমন আছো নানু? কখন আসলে? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আসছি 11টার দিকে। ভালো নাই গো নানু আমি। কেন, কি হয়েছে? আর তোর পরীক্ষা কেমন হলো আজ? ভালো হয়েছে পরীক্ষা। হাসো বসো, কি হয়েছে বলি। তখন নীরব তার নানুকে খাটে বসালো। বসে তার নানুর গলা জড়িয়ে ধরে বলল, নানু গো, আমার বিয়া করাইয়া দিয়েছে গো তোমার এই নিরীহ শিশু নাতিনকে। ঢং করিস না স্যার, তো তাতে কি হয়েছে? এটা তো তোর আরো ভালো হয়েছে। ভালো মন্দ বুঝি না, আমার এত তাড়াতাড়ি বউ লাগতো না। বলছি আরো পরে বিয়ে করব, কত স্বপ্ন ছিল। এখন একটু টই টই করে ঘোরাঘুরি করব, যেখানে খুশি সেখানে যাব, কত মাইয়া আছে তাদের লোকে লাইফ টাইম মারবো ভাবছি, কিন্তু তার হতে দিল না গো। ঠিক করেছে তোর মা, বিয়ে দিয়ে তোকে টই টই করে ঘোরাঘুরি করবি, এমন বউ নিয়ে ঘুরবি, আর এটাই ঠিক হয়েছে। তুই যে শয়তান, বিয়ে দিয়ে ঠিকই করেছে। তুমিও এই কথা বললে? সারাদিন তো বাসায় থাকিস না, বাজারে ঘুরিস, এখন ঠিক আছে, সংসার কর। তুমি আম্মা আব্বুর সাথে মিলে গেছো, ভাবলাম তুমি আমার পক্ষে কথা বলবে, কিন্তু না। তোর পক্ষে থাকা যাবে না। কেন, ঘুষ খাওয়াতে হবে নাকি সরকারি অফিসারদের মতো? তাও হবে না, তুই পাজি হয়ে গেছিস তাই। নীরব তখন কিছু বলতে যাবে, তখন আবার তার নানু বলে উঠল। বউ তো একদম পরীর মতো, তোর সাথে মানিয়েছে ভালোই। তখন নীরবের আম্মু রুমে আসলো। এসে বলল, জানো, বিয়ে করার আগে নাম শুনে দৌড়ে পালিয়ে যেতে চাইছিল। সে কি রে, কেন, কি হয়েছে? আর বলো না, বলে বিয়ে করবো না, সিঙ্গেল থাকাই ভালো। তো আমি খারাপ কি বলেছি? কত শান্তিতে ছিলাম, এখন ফুটাই একটা বউ বাইন্দা দিছে। তখন নীরব তার আম্মুর পিছনে তাকিয়ে দেখে তমাও আছে। এই কথা শুনে তমা কটমট করছে। তখন নীরবের আম্মু বলে উঠল। চুপ কর শয়তান পোলা। তোমার মা, তুমি এদিকে আসো। তখন তমা কাছে গেল। তখন নীরবের আম্মু বলল, তুমি নীরবের পাশে গিয়ে বসো। ঠিক আছে। এটা বলে তমা নীরবের পাশে বসে পড়ল, মাথায় কাপড় দিয়ে। তখন নীরবের আম্মু বলে উঠল, এখন কত সুন্দর লাগছে দুজনকে পাশাপাশি। খুব সুন্দর মানিয়েছে, দোয়া করি তোমরা সুখী হও। তমা লজ্জায় লাল হয়ে গেছে শুনে। তখন নীরবের আম্মু বলে উঠল, শোনো বা, নীরব কিন্তু বাসায় একদম থাকে না, আগের চেয়ে শয়তান হয়ে গেছে। এখন থেকে সামনে রাখার দায়িত্ব তোমার। যদি তোমাকে বকা দেয়, মারে, তাহলে আমারে আর নীরবের আব্বুকে বলবে, তাহলে ওরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। চিন্তা করবেন না আম্মা, আমি ঠিক করে নেব। তখনই নীরব বলে উঠল, এইগুলো কিন্তু ঠিক না। আম্মু কি বলে দিচ্ছ? আপনাদের ছোট করে একটু বলে দিই, নীরবের নানু থাকলেও নানা নেই, অনেক আগেই সবাইকে ছেড়ে চলে গেছে। নীরবের আম্মুর আরেকটা বোন আছে, আচিল নাম তার। কাছেই নীরবের নানু বেশিরভাগ থাকে। সবাই আসছে আজ, এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের আব্বু বাসায় আসলো বাহির থেকে। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিল। বিকেলে নীরবের সব বন্ধু আসলো দেখতে, সাথে তাদের আম্মু আব্বুকে নিয়ে আসলো। সবাই কথা বলে দেখে চলে গেল। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাতে নীরব একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিল, কারণ সে পড়তে বসবে। আগামীকাল আবার পরীক্ষা, সারা বছর তো পড়ে না, পরীক্ষা এলেই পড়ে, তামা করে ফেলে। বাসায় মেহমান আছে, যার কারণে আজ তমা নীরবের কাছে তেমন আসে নাই দরকার ছাড়া। নীরব ঘরে বসে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই তার আব্বু আসলো, এসে বলল, কি রে, তুই কি করিস? এই তো আব্বু, পড়তে বসবো। ভালোই তো মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করিস। কে আমি? তা না তো কি, আমি। তুমিও না আব্বু, ধুর, মজা করো না তো। চুপ কর হারামজাদা। চমকিকে জানতাম এটাই জিজ্ঞেস করবে। তখন নীরবের আব্বু ধমক দিয়ে বলল, বল মেয়েটাকে।
তুমি নাম জানলে কি করে আর দেখলে কই আব্বু? নূপুর দেখাইছে, এখন বল। আসলে আব্বু চমকি হচ্ছে আমার ক্লাসমেট, সে নাকি আমায় পছন্দ করে। তুই কি বললি? আমি না বলে দিয়েছি। তুই বলিসনি তুই বিবাহিত, আর তোর ছবি ওর সাথে কেন ফেসবুকে দেখলাম? বিয়ে করলাম গতকাল, বলার সময় পেলাম কই, আগামীকাল বলে দেব। আর তার সাথে বন্ধু হিসেবে ছবি তুলেছিলাম একদিন, সেটাই ফেসবুকে শয়তানি করে আপলোড করে দিয়েছে। সমস্যা নেই, আগামীকাল বলে দেব। শোন, আমি খোঁজ নিয়ে তার বাসা থেকে কথা বলে আসছি, চমকির সাথে আর বলে আসছি তুই বিয়ে করে ফেলছিস। তোকে যদি আর কোনোদিন এমন কিছু শুনি দেখি তাহলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, মনে রাখিস কথা। ঠিক আছে আব্বু, চিন্তা করো না, এমন কিছু করবো না। এখন পর ভালো করে। এই বলে নীরবের আব্বু চলে গেল। তখন নীরব বলে উঠল, চার বাবা, বাঁচা গেল। সব সমস্যা মিটিয়ে দিল আব্বু আমার, আর কিছু করতেই হলো না। এখন পড়ি। এই বলে তখন বই বের করে পড়তে লাগলো। তখনই হঠাৎ ফোন বেজে উঠল নীরবের। এর তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিল একটি মেয়ে। তখন নীরব বলে উঠল, কে আপনি? আমি ভূত। তো গাছে যান, এখানে ফোন দিয়েছেন কেন? আপনার ঘাড় মটকে দিব তাই। ফাজলামো রেখে বলেন কি? আমি পড়তে বসছি, সময় নেই। আমি সুমি। কোন সময়? বিয়ের দিন যে কথা হলো আপনি খাওয়ার সময়, আর সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন। হ্যাঁ, এবার চিনতে পারছি। তা বলেন কি খবর? আর খবর, আপনি সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন, ভাবছি প্রেম করবো, সিঙ্গেল থেকে মুক্তি হব, কিন্তু তার আগেই বিয়ে করে ফেলেছেন। দিল তোড় দিয়া মেরা। কি আর করা, বলেন। আমি নিজেই জানি না আমার বিয়ে হয়ে যাবে। আপনি তো বিয়ে করে ফেলেছেন, তা আমায় একটা বয়ফ্রেন্ড খুঁজে দেন, প্রেম করবো। আমি খুঁজে দেব। আপনি তো বিয়ে করে ফেলছেন, তাই আপনি খুঁজে দেন একটা। ঠিক আছে, দেখি আমার বন্ধুদের মাঝে কে রাজি হবে। বন্ধুরা আর কেউ আছো নাকি ছবির সাথে প্রেম করতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিও। বেচারি সিঙ্গেল আছে। চালু খুঁজে দিবেন। আচ্ছা, দেখা যাক। এখন বলেন আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? আর তমা কই? সবাই ভালো আছে, তমা আম্মু আব্বুর সাথে আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। তারপর আবারও নীরব পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তমা রুমে আসলো। এসেই বলল, কি করো গো আমার বৃষ্টি বর? কাবাডি খেলে। তারপরে পড়া টেবিলে কি করো? হাতে আসো, তাহলে দুজন মিলে খেলি। লাউজুবিল্লাহ, ছি ছি, বলে কি? ঠিকই তো বলছে, আসো না আসো। লাউজুবিল্লাহ, বলে কি? লুচ্ছাবো। যাও তো, আসলাম ওনাকে পড়তে দাও। কি সারাদিন পর কাছে আসলাম আর তুমি যেতে বলছো আদর ভালোবাসা না দিয়ে? তো কি বলবো? না বললে পরীক্ষার খাতায় কি আদর ভালোবাসা লিখে আসবো নাকি? এটাই করো, আর সাথে ইতিহাস কি তা লিখে আসবে। যাও তো, কথা না বলে। এখন আমি পড়বো। যাও, ফাজলামো করো না একদম তুমি। আসলেই লুচু। তুমি কি বলে আমি লুচু, তাই না? তাহলে তাই হব, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে তমা গিয়ে নীরবের হাত থেকে বই রেখে বসে থাকা চেয়ার একটু টেনে দূরে নিয়ে এসে নীরবের কোলে বসে পড়ল। তখন নীরব বলে উঠল, কি করছো কি? তাও খুলতে না না ভোলা, পড়তে দাও, আগামীকাল পরীক্ষা তো। থাকো তাতে আমার। এটা বলেই তমা নীরবের সারা মুখে কিস করতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমার লুচু বউ তাই না, তাই লুচুগিরি করছি। নীরব কিছু বলতে যাবে তার আগেই তমা তার ঠোঁটগুলো এক করে নিল, লিপ কিস করতে লাগলো। তখন নীরব মনে মনে বলতে লাগলো, কেমনটা লাগে? এমনিতেই সারা বছর পড়ি না, এই পড়ি না বলে ছাতা মারি পেছনে, বোকা দিয়ে তামা তামা করে জ্বালায়। সারা জীবন না পড়লেও এখন পরে ভালো রেজাল্ট করতে হবে পরীক্ষায়। এমনিতেই পরীক্ষার চিন্তায় বাঁচি না, তার উপর আবার নিজে বিয়ে করে বউ বান্ধা। সারাক্ষণ আমার নিরীহ শিশু ইজ্জতের উপর পড়ে থাকে। লুচ্চা মাইয়া, থুকু, লুচ্চা বউ। কি আর কমু, বাস আইলে সব দিক থেকেই আহে। কত স্বপ্ন ছিল পরীক্ষা শেষে মাইয়াগুলোকে টাঙ্কি মারবো, ওরা দূরে ঘুরবো, কিন্তু আর বলতে দিল না। সব স্বপ্ন শেষ করে দিল। বিয়ে দিয়ে আবার সিঙ্গেল ঘরে আগুন দিয়ে দিছে। সারা বছর না পড়ার ফল এখন শয়তান বউ পড়তে দেয় না।
এদিকে তমা লিপ কিস করা ছেড়ে গালে কামড় দিয়ে ধরে বসে আছে। তখন নীরব বলল, তখন তমা কামড় ছেড়ে বলল, গালে কামড় দিচ্ছ কেন? ছাড়ো এখন, অনেক দুষ্টুমি করেছো। এইবার যাও আর আমায় পড়তে দাও। তখন তমা কামড় ছেড়ে বলল, তুমি একা পড়বে কেন? চলো দুজন মিলেই পড়ি, সবই দুজনেই তো করি। আবারও ফাজলামো করছো? তুই পড়বে? আমার ভালো লাগছে না কিন্তু, আর এমনিতেই টেনশনে আছি, আমায় পড়তে দাও। আমারও তো অনেক কিছু করার আছে, যেমন তোমার চোখের ভাষা, হাসির রহস্য, তোমার কিউট মুখটা কেন মায়ায় ফেলে, তোমার মিষ্টি ঠোঁটগুলোকে আদর করতে কেন ভালো লাগে। কেমনটা লাগে এখন? দূর তো ছাই। এই বলে তখন নীরব তমাকে কোলে করে নিয়ে উঠে খাটে নিয়ে তমাকে ফেলে দিল। তারপর বলল, এই জন্যই বলেছি বিয়ে করতাম না। জানতাম সিঙ্গেল থাকার মতো শান্তি পাবো না। এমনিতেই পরীক্ষার টেনশনে আছি, চুপচাপ এখন ঘুমাও, কোনো কথা বলবে না। বিয়ে করে তো ফেলেছো, এখন আর চিন্তা করেও লাভ নেই। তোমার ভাগ্য ভালো, আমার মতো এমন রোম্যান্টিক একটা বউ পাইছো। আর তুমি যতই কিছু বলো কাজ হবে না, আমি তো দুষ্টুমি করবই, সবে মাত্র শুরু। আজাইরা কথা বাদ দাও, খাবার খেয়ে আসছো? খেয়েছি। এইবার ঘুমিয়ে পড়ো প্লিজ। আপাতত আর শয়তানি ফাজলামি করো না, পড়তে দাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি ঘুমাবো কেমনে? কেমনে মানে? বালিশ আছে, খাট আছে, সবই তো আছে, শুয়ে পড়ো। কিন্তু তুমি তো মেয়ে, তুমি তো আমার বালিশ, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তাহলে বসে থাকো, আমার ঘুমাতে দেরি আছে, পড়া শেষ হলে তারপর। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো, আমি বসে আছি। এখন নীরবকে পড়তে বসলো। তমা চুপ করে বসে আছে। নীরব পড়ছে আর তমা চুপচাপ তাকিয়ে দেখছে আর শুনছে। কিছুক্ষণ যাওয়ার পর তমা বলে উঠল, পড়া হয়েছে। না। 5 মিনিট যাওয়ার পর আবারও তমা বলে উঠল, পড়া শেষ হয়েছে। না। 2 মিনিট যাওয়ার পর আবারও বলে উঠল তমা। কি গো, পড়া হয়নি আর কত পড়ো? আল্লাহ, দড়ি বালাও, আইয়া বুড়ি, আর থামুন না, 10 মিনিট হলো না, পাগল করে দিচ্ছে। 10 মিনিট হয়নি? আমি তো মনে করলাম 1 ঘন্টা হয়ে গেছে। পড়তে কি তুই বসছো না আমি? তুমি বসছো তাহলে চুপচাপ বসে থাকো, পড়া হলে আমি আসবো। তো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো। আর তোমার ফোনটা দাও, আমি ততক্ষণ একটু ফোনে ভিডিও দেখি। ঠিক আছে, নিয়ে যাও। তখন তমা নীরবের ফোন নিয়ে দেখতে লাগলো আর নীরব পড়তে লাগলো। নীরব পড়তে পড়তে রাত 11টা বেজে গেল, তবুও বসে পড়ছে। তমা ফোন রেখে বসে আছে। বেচারি কি করবে, সে ঘুমাতেও পারছে না নীরব না শুয়ে পড়লে। তখন নীরব বই নিয়ে খাটে চলে আসলো। বসে বসে পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে, তাই নীরব খাটে এসে বসতেই তমা জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। এই বলে নীরব খাট থেকে বসে পড়তে লাগলো। তমা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর মাঝে মাঝে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, চুমু দিচ্ছে নীরবের গালে। নীরব কিছুই বলছে না, তার পড়ায় মনোযোগ। তখন তমা গিয়ে নীরবের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে পড়ল। নীরব চুপ করে পড়তে লাগলো, কিছু বলল না। কিছুক্ষণ পর তমা উঠে নীরবের হাত থেকে বই নিয়ে নিল। তখন নীরব বলল, কি হলো, বই নিলে কেন? শোনো না, আদর লাগবে আমার একটু। অসম্ভব আজ। সরি, সবই সম্ভব, আমি করছি, দাঁড়াও। তোমার আর পড়তে হবে না। কিসের কন্ট্রোল? তমা কিছু না বলে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিল। তখন নীরব আবারও বলে উঠল। কি করছো? সকালে নীরবের ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে গেল। চোখ খুলে দেখলো তমা তার উপর। তখন তমাকে পাশে শুইয়ে দিল আর সে উঠে বসতে তার শরীর হালকা ব্যথা অনুভব করতে লাগলো। তখন নীরব নিজেকে বলে উঠল, কি ব্যাপার, কাঁধে আর গালে এত বেশি ব্যথা করছে কেন? বুঝলাম না, আগে তো এমন ব্যথা হয়নি, তবে আজ ব্যথা করছে কেন? ইস, দেখি তো আয়নার সামনে গিয়ে কিছু হয়েছে কিনা। এটা বলে নীরব বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে তাকাতেই সে অবাক। নিজেকে দেখে চমকে উঠল আর বলে উঠল, কি দেখছি আমি? না, এটা হতে পারে না। শয়তান বউ, রাক্ষস বউ, লুচ্চা বউ, ধরে তো আমি আজ পানিতে চড়িয়ে চড়িয়ে মারব। এটা বলেই নীরব রেগে আয়নার সামনে থেকে সোজা বিছানার দিকে গেল। গিয়ে দেখলো তমা উঠে বসে চোখ ডলছে, ঘুম মাত্র ভেঙেছে। তখন নীরব বলে উঠল। ওই শয়তান, রাক্ষস, এগুলো কি করেছো? তখন তমা বলে উঠল, আমি এবার কি করলাম? আমি তো ঘুম থেকে উঠলামই না এখনো, তো কি করলাম? বলছি আমার কাঁধে গালে এগুলো কি করেছো?
কি করছি? এইগুলো কামড় দিয়েছে কে? হুম, কেন আমি দিয়েছি? শয়তানরা খোঁজ লুচ্ছা বউ, তোরে তো আমি গুড়ি কইরা মারমু। কামড় তো নয়, যেন প্রিন্ট করেছে দাঁতে। দাগে, ইস কি ব্যথা রে বাবা, কাঁধে গালে তাওয়া তাওয়া কইরা লাগে কামড় দিয়ে। শয়তান বউ। তখন তমা ফিক করে হেসে দিল আর বলে উঠল, এটা তো একদম ঠিক করছি। তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমিও কামড় দিতে পারি। এই না না না, একদম না। পরে সব জানবো কি জন্য কিসের জন্য, আগে কামড় দিয়ে নেই। এটা বলে নীরব গিয়ে তমাকে ধরে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তারপর তমার উপর নীরব বসে তমার দুই হাত দুই দিকে শক্ত করে ধরে তার কাঁধে গালে কামড় দিতে লাগলো। আর তমা না করছে, কিছু কামড় দিয়ে নীরব ছেড়ে দিল আর বলে উঠল। বদলা নিয়ে ফেলেছি। তমা কান্না করতে করতে বলল, শয়তান বান্দর বিলাই। তখন নীরব বলে উঠল, হয়েছে, কাঁদতে হবে না। আবার দিছো কেন? রাগ উঠছে তাই দিছি, কারণ তো আছে দেয়ার। আমারও রাগ উঠে গেছে, তাই আমিও দিয়েছি। ও ভালো কথা, তুমি কামড় দিলে কখন আর কেন দিলে বলো তো এখন? তুমি আদর করে যখন ঘুমিয়ে পড়লি, তখন তোমার ফোন চার্জে দিতে গিয়ে দেখি মেসেঞ্জার থেকে অনেকগুলো মেসেজ আসছে। আমি আগে দেখিনি, তখন আগ্রহ নিয়ে দেখতে গেলাম কে মেসেজ দিল। গিয়ে দেখি মেয়েদের মেসেজ গ্রুপ। কতগুলো মেয়ের সঙ্গে কথা বলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো দেখি। রাগ উঠে গেছে। 2টা মেয়ে তো আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। তখন মাথা একদম গরম হয়ে গেছিল, তাই গিয়ে তোমাকে ঘুমের মধ্যে যত্ন সহকারে কামড় দিছি, যাতে ঘুম না ভাঙে, ব্যথা পেলেও সকালে তো টের পাও। আর তুমি আমায় এমন ভাবে কামড় দিতে পারলে। তখন নীরব বলে উঠল। তমা এটা বলে কান্না করতে লাগলো। তখন নীরব বলে উঠল, কি বুদ্ধি তোমার, বাহ। আর আইডি নাম কি ছিল দেখছো? না, তো তুমি বুঝলে কি করে আবার আইডি? ফোন তোমার আইডি কি অন্য কারো থাকবে নাকি? কথা ঠিক, কিন্তু যেইগুলো মেসেজ দেখেছো এটা আমার আইডির না, এটা আমার বন্ধু সাব্বিরের আইডির। শোনো, বিকেলে যে আসলো আমার বন্ধু সাব্বির, তখন এসে আমায় বললো স্যার নাকি কিছু প্রশ্ন লিখে দিয়েছে পড়ার জন্য, এইগুলো কমন পড়তে পারে, ওর ইনবক্সে দিয়ে দিয়েছে। তাই ওর আইডি নিয়ে নিয়েছে এইগুলো দেখতে। বন্ধু তো, তাই আইডি থাকলেও সমস্যা হয় না। তাহলে তোমার আইডিতে শেয়ার করে দিত। এই যে বললাম না বন্ধু, তাই আইডি নিয়েছি। তার মানে এটা তোমার আইডি না। না, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। থাক, আর বলতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। এই যে কামড় দিয়েছো, এগুলো মানুষ দেখে কি বলবে বলো তো? বাসায় তো এখনো মেহমান আছে, তারা দেখে কি মনে করবে? আর তুমি যে আমারে দিছো, এখন তারা আমার কামড় দেখলে কি বলবে, কি মনে করবে? তুমি তো ওলনা দিয়ে ঢেকে রাখতে পারবে, আমি কি করবো? যা খুশি করো, যাও, তোমার সাথে কথা নেই। না বললে নাই, তাতে আমার কি? কামড় দিয়ে রাগ দেখায় আবার আমার উপর। এটা বলে নীরব উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেল, মুখে মাস্ক পরে নিল যাতে কামড়গুলো খুব বেশি না বোঝা যায়। কিছুক্ষণ তমা বসে থেকেও সেও উঠে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে বাহিরে চলে গেল। তখনই নীরবের বোন নূপুর আসলো, এসে বলল, ভাইয়া আজ এত সকালে রেডি হয়ে গেছে যে? একটু কাজ আছে তাই। আপু তো বললো একটু বাজারে যেতে, কি জন্য? কিছু গুঁড়ো মাছ কিনে নিয়ে আসতে। ঠিক আছে, টাকা নিয়ে আয়। তখন নূপুর গিয়ে টাকা নিয়ে আসলো আর নীরব তখন বাজারে চলে গেল। কিছু গুঁড়া মাছ নিয়ে কিনে বাসায় চলে আসলো। না খেয়ে পরীক্ষা দিতে এসে হোটেল থেকে কিছু খেয়ে নিল। খেয়ে ফোন দিল নীরবের সব বন্ধুকে আসার জন্য। কিছুক্ষণ পর সাব্বির এসে বলল, তুই এত তাড়াতাড়ি আজ এসে গেলি আর মাস্ক পরে আছিস কেন? খোল ঠালা। ভালো লাগছে না তাই এসে গেলাম। মাস্ক পরেছি, আসার আগে মাছের বাজারে গিয়েছি তাই। ভালো কথা। জানিস আজ সকালে আব্বু আম্মু ঝগড়া করেছে, তখন আব্বু গিয়ে 2 কেজি গুঁড়া মাছ আনছে রাগে। আম্মু তো আব্বুকে বকা দিতে দিতে শেষ। তখন আব্বু বলল বেশি কথা বললে আরো নিয়ে আসবে, তখন চুপ হয়ে গেছে। বাহ, ভালো শাস্তি তো, এটা মনে রাখতে হবে। ঝগড়া করে না পারলে 2-3 কেজি গুঁড়া মাছ এনে দিব, এটাই তার শাস্তি। সারাদিন ও যে মাছ কুটিবে। তারপর নীরব আর সাব্বির কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাকি বন্ধুরাও এসে হাজির। তারপর সবাই মিলে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ করে বাসায় চলে গেল। এভাবে চলে গেল কিছুদিন। নীরবের সব পরীক্ষা আস্তে আস্তে শেষ হয়ে গেল। সবগুলো পরীক্ষা ভালোভাবে দিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর তমার আম্মু আব্বু আসলো তমাকে নিতে।
সাথে নীরবকেও। তারপর তমা আর নীরব গেল। সেখানে গিয়ে কিছুদিন থেকেই চলে আসলো। আসার পর থেকে নীরব আর ঠিকমতো বাসায় থাকে না, মাঝে মধ্যে অনেক রাতে বাসায় ফেরে। কোথায় যায় কিছু বলে না। তমা কিছু জিজ্ঞেস করলে ঝগড়া করে, তাই তমাও কিছু বলে না। আর তমা নিজ থেকে তার ভালোবাসা জোর করে আদায় করে, নীরব নিজ থেকে তা করে না। নীরবের আম্মু আম্মু বললেও এখন কথা শোনে না ঠিক মতো। তমা প্রতিদিন বলে তাকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু নীরব নিয়ে যায় না। তাই তমাও আর বলে না, কিছুর আবদারও করে না, শুধু তার ভালোবাসা আর আদর তো জোর করে নেয়। একদিন রাতে নীরব ঘরে বসে আছে, তখনই তার আব্বু এসে বলল, শোন নীরব, তোর পরীক্ষা শেষ, বন্ধ সব, তাই আমি তোর জন্য একটা জব নিয়েছি। আগামীকাল আমার সাথে যাবি, সকালে রেডি হয়ে থাকিস। কিন্তু আব্বু, আমি এখন জব করবো না। আমি এত কিছু শুনতে চাই না, তোকে যেটা বললাম সেটাই করবি। তখন নীরব চুপ হয়ে গেল। আর এটা বলেই নীরবের আব্বু চলে গেল। তখনই তমা বলে উঠল, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো, এতে আবার অনুমতি নিতে হয় নাকি? আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন? প্রায় 1.5 মাস। আচ্ছা, এর মধ্যে তুমি কি আমায় নিয়ে একবার 2 ঘন্টার জন্য কোথাও ঘুরতে নিয়ে গেছো নিজ থেকে? এটা শুনে নীরব নিস্তব্ধ, একদম চুপচাপ হয়ে গেছে। সত্যি তাকে এখনো পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায়নি সে। তখন তমা আবারও বলে উঠল, বিয়ের পর থেকে এখন পর্যন্ত কিছু এনে দিস? সাধারণ একটা আইসক্রিম বা চকলেট? নীরব তমার এমন প্রশ্ন শুনে চুপ করে রইল, কারণ সে কিছুই এনে দেয়নি, এখনো পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই উত্তর দিতে পারছে না। তখন তমা আবারও বলে উঠল, আমি কি তোমার কাছে কিছু আবদার করছি? এটা ওটা এনে দাও, কিছু করি নাই। তাহলে তুমি কেন এমন করছো? বিয়ের পর থেকে নিজে থেকে একবার আদর ভালোবাসা দিছো, জোর দিয়েছো? বলো। বলছিলাম 1 প্লেটের মধ্যে খাবো, তুমি খাইয়ে দিয়েছো? তুমি খাইয়ে দিয়েছো কখনো? এইবার নীরব চুপ করে রইল, কিছু বলতে পারছে না। তখন তমা আবারও বলে উঠল, কেন তুমি নিজ থেকে আদর ভালোবাসা দাও না? আমি কি কোনো অপরাধ করছি? এখন তুমি ধীরে ধীরে আরো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। যা করছি সবই আমি জোর করে করছি। দিন শেষে যখন ভাবি এগুলো, তখন ভেতরে খুব কষ্ট লাগে। মনে হয় আমি জোর করে সবকিছু করছি। এটা বলেই তমা কান্না করতে লাগলো। নীরব চুপ করে রইল, কারণ কথাগুলো সত্য। নীরব নিজ থেকে এখনো তাকে একবারও কিস করেনি, কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, কিছু এনেও দেয়নি, কিছু আবদারও করেনি। তমা তখন নীরব বুঝতে পারছে সত্যি তাকে কতটা ভালোবাসে। তখন নীরব তোমার চোখের পানি মুছে বলল, সরি মামা সিনিয়র, হেব্বি রোমান্টিক ব্রো। ঠিক আছে, এখন থেকে আমার ভালোবাসা সবটুকু তোমাকে দেবো। তোমার ইচ্ছেগুলো পূর্ণ করার চেষ্টা কর। তাহলে এখন আদর করো। ঠিক আছে। এই চাচা, রিক্সাটা থামান 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 প্লিজ। কি হলো, আবার রিক্সা থামাতে বললে কেন চাচাকে? চাচা, আপনি রিক্সা থামান, তারপর তোমাকে আমি বলছি। ঠিক আছে চাচা, রিক্সা থামান তো একটু। তখন রিক্সা থামালো আর নীরব তখন তমাকে উদ্দেশ্য করে বলল, এখন বলো কি হয়েছে। ওই যে দেখো, রাস্তার ওই পাশে সূর্যমুখী ফুল বিক্রি করছে। আবার 2টা ফুল এনে দাও, এক্ষুনি যাও। তমা নীরবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আবদার করল। তখন নীরব বলল, তুমি ফুল দিয়ে কি করবে? বাসায় নিয়ে তো ফেলে দাও পরে। আমার প্রিয় ফুল এটা, এনে দিবা প্লিজ। আর ফেলবো না নষ্ট হওয়া আগ পর্যন্ত। রাস্তা দেখেছো? মেইন রোড এটা, আর কতগুলো গাড়ি। এত গাড়ির মধ্য দিয়ে গিয়ে আনতে পারবো না। অন্য কোনো দিন নিয়ে আসবো আমি। অন্য কোনো দিন নয়, আজ এক্ষুনি এনে দিবা আমায়। আচ্ছা, আমি আগামীকাল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু তমা নীরবের কথা মানতে নারাজ। তার এখনই লাগবে। নীরবের কোনো কথা মানতে রাজি নয় এখন। নীরবের কাছে বায়না করতে লাগলো বাচ্চাদের মতো আর বলল, আগামীকাল না, আজকে এক্ষুনি এনে দিবা প্লিজ। এনে নাও না গো, প্লিজ দাও, এনে এক্ষুনি এনে দাও। না দিলে তোমার সাথে কথা নাই, যাও তুমি পচা। এই বলে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল তমা। তখন নীরব বলল, বেশ ঝামেলায় পড়লাম তো বাবা, সিনিয়র বুকে নিয়ে। ঠিক আছে, নিয়ে আসছি। আর রাগ করতে হবে না, তুমি রিক্সায় বসো। সাবধানে যেও, রাস্তায় গাড়ি দেখে যেও কিন্তু। তখন নীরব রিক্সা থেকে নেমে ওভারব্রিজ খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে কোনো ওভারব্রিজ নেই রাস্তা পার হওয়ার জন্য। রাস্তায় হাজারো গাড়ি দ্রুত গতিতে ছুটছে, থামার কোনো সম্ভাবনা নেই গাড়িগুলো। রাস্তাটাও অনেক বড়, 2 ভাগে ভাগ করা। একদিক থেকে গাড়ি আসছে, আরেক দিক থেকে যাচ্ছে। অনেকটা বড় রাস্তা। এই রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক।
একটু বেখেয়ালি হলে রাস্তার মাঝে পিষে ফেলতে পারে গাড়িগুলো। এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। নীরব মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু তার তবুও যেতে হবে, কারণ তার বউ আবদার ধরে বসে আছে। না নিয়ে দিলে অভিমান করে বসে থাকবে, তার কিছুই করার নেই। তখন নীরব সিদ্ধান্ত নিল এই রাস্তা পার হবে। তখন নীরব দেখলো তার থেকে একটু দূরে দুটি মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হবে। তখন নীরব তাদের সাথে যাবে বলে তাদের কাছে যেতে লাগলো। তখনই রিক্সা চালক এসে নীরবকে বলল, শুনো ভাতিজা, তুমি এই রাস্তা পার হতে যেও না। এমনি দিনকাল ভালো না, এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তুমি অন্য কোনো দিন যদি উপাসে যাও তাহলে ফুল নিয়ে নিও, অথবা অন্য কোনো দোকান থেকে নিয়ে নিও। কি করবো ফলেন তো চাচা, দেখেন না আফতার ধরে বসে আছে, না নিয়ে দিলে রাগ করবে। যাই হোক, গিয়ে নিয়ে আসি, ইনশাল্লাহ আর কিছু হবে না। ঠিক আছে, যাও। তখন নীরব যেতে লাগলো। তখন তমা পিছন থেকে বলে উঠল। তারপর নীরব ওই দুটি মানুষের সাথে রাস্তা পার হয়ে গেল। ওপাশে গিয়ে ফুলের দোকানে দাঁড়িয়ে তমাকে ফোন দিল আর বলল, ফুল কি দুটো নিয়ে আসবো নাকি আরো বেশি নিয়ে আসবো? তাহলে 4টা নিয়ে এসো ফুল। আমার মিষ্টি বল। হয়েছে, থাক, আর ঢং দেখাতে হবে না। ফোন রাখো, আমি ফুলগুলো নিয়ে আসি। নিয়ে আসো জলদি। তারপর ফোন কেটে দিল তমা, আর নীরব 4টি ফুল নিয়ে নিল টাকা দিয়ে। তারপর নীরব ফুলগুলো নিয়ে রাস্তা পার হতে দৌড় দিল। রাস্তার মাঝপথে যাওয়ার পর একটা ট্রাক এসে নীরবকে জোরে ধাক্কা মারলো। নীরব ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। তখন নীরবের উপর দিয়ে আরো একটা গাড়ি যায়, রাস্তার মাঝে নিমেষেই মিশে গেল। হাতের ফুলগুলো রক্তে লাল হয়ে গেছে, রাস্তায় রক্তে লাল হয়ে গেছে। রাস্তার সাইড থেকে মানুষ চেঁচামেচি করতে লাগলো। তমা এটা দেখে সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। তমা আরো ডাকে, চোখ খুলে দেখে এটা স্বপ্ন। সে নিচে পড়ে আছে, আর তমা কান্না করতে লাগলো এত ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তখন দেখে তাকে নীরবের বোন নূপুর ডাকছে। তখন নূপুর বলল, কি ভাবি, এমন চিৎকার দিয়ে উঠলে কেন আর কান্না করছো কেন? তমা ফুপিয়ে কেঁদে বলল, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তোমার ভাইয়াকে নিয়ে। তাই বলে কান্না করতে হয়? শান্ত হন ভাবি। কয়টা বাজে? তখন নূপুর ফোনে টাইম দেখে বলল, রাত 2টা বাজে এখন। আমি চলে যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সে কি ভাবি, আপনি না রাগ করে এই ঘরে চলে আসছে আপনার ফুল না এনে দেওয়ার জন্য? যতদিন ফুল এনে না দেয় এখানেই থাকবেন বললে? আমার ফুল লাগবে না, কিছু লাগবে না, শুধু তোমার ভাইয়া হলে হবে, কিছু চাই না। আর আমি গেলাম। তমা দৌড়ে ফুপিয়ে কেঁদে নূপুরের রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে গেল। রুমের দরজা খোলা ছিল। তখন গিয়ে দেখলো নীরব মাত্রই ল্যাপটপ রেখে দাঁড়ালো। তখন নীরব তাকিয়ে দেখে তমা চলে আসছে। তখন নীরব বলল, রাগ ভেঙেছে তাহলে তোমার? আমি জানতাম তুমি আসবে। নীরব তমারের দিকে না তাকিয়ে কথাগুলো বলল। তখন নীরব তাকিয়ে দেখে তমা কাঁদছে ফুপিয়ে। তখন নীরব বলল, এই কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন তমা দৌড়ে এসে নীরবের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, কি হয়েছে আমার সিনিয়র হেভি রোমান্টিক বউটা? এখন আমার বলে কাঁদছো কেন? তখন তমা ফুপিয়ে কেঁদে বলল, খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। এই বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, আরে পাগলি, তাই বলে কাঁদতে হয় নাকি? স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সারাদিন যা ভাবতে থাকবে, সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাববে সেটা তুমি স্বপ্নে দেখতে পারবে ঘুমিয়ে পড়লে। তোমায় হয়তো সেটা ভালো কিছু দেখাবে, নয়তো খারাপ কিছু। এটা নিয়ে চিন্তা করে না, কান্না থামাও। তোমার কিছু হলে আমি বাঁচবো না, তোমাকে বলেছিলাম না ফুল আনতে। আমার কিছু লাগবে না, শুধু তুমি হলে হবে। তখন নীরব তমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি কোথাকার, এগুলো বাদ দাও তো, কথা আর কান্না বন্ধ করো। তখন তমাকে নীরব ছাড়িয়ে চোখের পানি মুছে বলল, আর কাঁদবে না বলে দিলাম। তাহলে একটু আদর করো এখন। তখন নীরব আমার সারা মুখে কিস করলো। তখন তমা বলল, তুমি খুব কিপটে, ঠোঁটে আদর করো। তখন নীরব তমার ঠোঁটগুলোকে নিজের দখলে নিয়ে 5 মিনিট কিস করে ছেড়ে দিল আর বলল, আদর দিলাম, এখন চিন্তা বাদ দাও, চলো ঘুমিয়ে পড়ি। চলো আরেকটা কথা বলি।
বলো। আমার 2টা বেবি লাগবে তোমার মতো কিউট। তাই? ঠিক আছে, তাহলে চলো আরে লেগে পড়ি এখন। ঠিক আছে চলো, আমিও রেডি। চলুন দেখি ইতিহাস কি। লাইট ক্যামেরা অ্যাকশন।